হামজা নীরবতা ভাঙল। তোর বাচ্চা না, কার বাচ্চা? সীমান্ত একটু নড়েচড়ে ওঠে এবার। ঢোক গিলল কয়েকটা, ঠোঁট চাটল জিভ দিয়ে। মেয়েকে কোল থেকে নামিয়ে মাথা নিচু করে বলল, আমি তুলিকে তালাক দিতে চাইনি, ভাই। আর না আমি ওকে পাঠিয়েছি এ বাড়িতে। ও নিজে চলে এসেছে এখানে, ডিভোর্স ও চাই। সীমান্তর কথায় জোরতা। হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গলা উঁচিয়ে ডাকল তুলিকে। বজ্রের মতো শোনা যায় কণ্ঠস্বর। তুলি যন্ত্রের মতো হেঁটে এসে বসে। তার মুখের সেই মেকি হাসি নেই, যেটা সবসময় অন্তু খেয়াল করেছে। মনে হয়েছে খুব ধৈর্যের সাথে তুলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে যেন। হামজা জিজ্ঞেস করল, এবার বল, কি সমস্যা? মেজাজের নিয়ন্ত্রণ হারাবো খুব তাড়াতাড়ি। কি হয়েছে তোদের, সমস্যা কি? তুলি চুপ থাকে। হামজা বেশ কয়েকবার জিজ্ঞেস করল। কেউ কোনো কথা বলল না। হামজা অপেক্ষা করে চুপচাপ। সীমান্তর চোখে মুখের কাতর অস্থিরতা হামজার জহুরি চোখ এড়ায় না। অন্তুর দৃষ্টি সীমান্তর চোখে স্থির। ওর চোখে ভয়, আতঙ্ক। কি হয়েছে, তুলি? থাপরে কথা বের করার স্বভাব কিন্তু পুরনো আমার। তুলি খানিক সময় নিয়ে বলে, মেয়ে হবার পর শ্বশুর বাড়ি থেকে ও আমাকে ফ্ল্যাটে নিয়ে এলো। রোজ ফ্ল্যাটে পার্টি হতো। সেখানকার মদ পরিবেশ হোক অথবা বাইজি যাই বল, সেটাই ছিলাম আমি। দিনের পর দিন পর পুরুষের ছোঁয়া লেগেছে আমার গায়ে ওর সামনে। ও যেন তাতে আনন্দ অনুভব করত। কারণ ওর আনা বন্ধুরা মদের সাথে আমার শরীর ছুঁয়ে যে আনন্দটা পেত, সেটা হলো অতিথি সেবা। অতিথিকে ঘরে আনলে তাকে সর্বোচ্চ আপ্যায়ন করাই তো ভদ্রলোকের নীতি। সেটাই করা হয়েছে। মদের সাথে আমি ফ্রি। এ পর্যায়ে হুমায়ুন সাহেব উঠে চলে যান। শাহানা উসখুস করছিলেন। অন্তুর শরীর অবশ লাগছিল। পা দুটোতে ঝিঝি ধরে যাচ্ছিল তুলির মুখের এসব গা শিউরে ওঠা কথা এত সাবলীলভাবে শুনে। এরা কি মানুষ? সাধারণ সমাজের সভ্যতা থেকে কতটা বিমুখ এরা। দুনিয়াতে কত কিছু ঘটে রোজ, অন্তুর মনে হতো সেসব শুধু সংবাদপত্রেই লেখা থাকে। জয়ের সাথে দেখা হবার পর থেকে সংবাদপত্রের খবরগুলোকে খুব সাধারণ মনে হয়, বরং মনে হয় বাস্তবতা এর চেয়েও কলুষিত। তুলি আনমনে বলল, এ বাচ্চা কার আমি নিজেও জানি না। মাতাল হয়ে বেহুশে ঘুমিয়ে থাকা স্বামীর সামনে রাতের পর রাত ধর্ষিতা হয়েছি। কার বা বাচ্চা, কিভাবে বলি? অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হাতের লোমকূপ দাঁড়িয়ে যায়। দু আঙুলে সজোরে কপাল চেপে ধরে মুখ লুকানোর চেষ্টা করে। এরপর যা হবে তাও আশাতীত ছিল। হামজা বেশ কিছুক্ষণ চুপচাপ মেঝের দিকে চেয়ে থাকল। সীমান্তর শরীরটা ঘেমে চুইয়ে পড়ছিল। চোখে মুখে নিদারুণ কাকুতি। ভদ্রলোকের পোশাক ও চালচলনের মাঝেও চোখ দুটো লাল। অর্থাৎ এখনও বোধহয় নেশার প্রভাব আছে শরীরে। নীরব ঘরটায় ওর হৃদস্পন্দন কানে ধরার মতো। হামজা ঝুঁকে পড়ে সেন্টার টেবিলের পাদানি থেকে চাপ্পড় তুলে নেয়। পশুর মাংস ছড়ানোর কাজে ব্যবহৃত হয় এই অস্ত্র। তুলি মেয়েকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কোয়েল যেতে চাইছিল না। বারবার ডাকে, বাবা, বাবা, মাম আমাকে নামাও, আমি বাবার কাছে বসব। শাহানা অসুস্থ পায়ে উঠে চলে গেলেন তুলির পেছনে। অন্তু ঠাই দাঁড়িয়ে। হামজা সীমান্তর শরীরে মোট 4টা কোপ বসায়। তার সাদা টি শার্টের সামনের দিকটা নতুন রঙে রঙিন হয়ে ওঠে। অন্তু চোখ ফেরায় না। তার হাতের কবজির ওপর ছিটে এসে লাগে গরম তরতরে তরল রক্ত।
এভাবে সে কোরবানির ঈদে বাড়ির সামনে কত কসাইকে গোটা গরু জবাই করে মাংস বানাতে দেখেছে। হামজাকে একজন দক্ষ কসাইয়ের মতো লাগে দেখতে। পুরো হাতে মুখে রক্ত, চাপ্পড়ের ধারালো প্রান্ত ঢেকে গেছে রক্তে। সোফা থেকে এলিয়ে পড়ে সীমান্তর দেহটা। পুরোপুরি পড়ে যাওয়ার আগে রক্তাক্ত চাপ্পড়টা বগলে গুজে সীমান্তর দেহটাকে ভালোভাবে যত্ন করে সোফায় হেলান দিয়ে বসায়। ঘাড়ে দুটো কোপ লেগেছে। প্রথমটাতে মৃত্যু নিশ্চিত। তারপরের আঘাতগুলো করার সময় হামজার মুখে এক প্রকার তৃপ্তি খোঁজার আভাস পাওয়া যায়। সোফায় বসে কোনো নম্বরে ডায়াল করে স্পিকার লাউড করে বেসিনের দিকে যায়। তৃপ্তি করে খাওয়ার পরে মানুষ যেমন হাত ধোয়, সেভাবে পানি গড়িয়ে হাত ধোয়, চাপড়ে লেগে থাকা রক্ত ধুয়ে এনে ফোন কানে নিয়ে বলে, কয়েকজন ছেলেকে পাঠা। হামজা সোফায় মাথা এলিয়ে বসে থাকে। দাঁড়িয়ে থাকে অন্তু। তার সীমান্তর মৃত্যুর জন্য খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। হামজার ভূমিকাটাও ভালো লাগছে আজ প্রথমবারের জন্য। স্বামী হিসেবে সীমান্ত যা করেছে, তার প্রেক্ষিতে ভিকটিম হিসেবে তুলি ও তার বড় ভাই হিসেবে হামজা আজ যা করল, তা অন্তর ভেতরে দারুণ এক শক্তি ও মুগ্ধতা কাজ করাচ্ছিল। এভাবে যদি এই জাতের সকল পুরুষ বলি হতো, এমন পুরুষের সংখ্যা ভয় হলেও বেশ কমে আসত। খুব ভালো লাগছিল সীমান্তর ঘাড় বেয়ে জমাট বাঁধা রক্তের ওপর দিয়ে গড়িয়ে পড়া নতুন রক্তের প্রবাহ দেখতে। আর দু একবার জীবিত করে আরও ২-৩ বার এভাবে মারলেও অন্তু ঠিক একরকম তৃপ্তি পেত যেন। কিন্তু আফসোস এক জায়গায়, এভাবে অন্তু জয়কে মারতে পারেনি। সম্মানহানি মানুষ হত্যার সমান। যেটা জয় করেছে, হামজা সেটাকে সাপোর্ট দিয়েছে। অন্তুর কি উচিত নয়, হামজা, জয়, পলাশকেও এরকমই এক প্রকার মৃত্যু দেয়া? অন্তুর লজ্জা লাগল। সে হামজার মতো শক্তিমান নয়। ধিক্কার জানালো নিজেকে। হামজা খুব ভালো। কি চমৎকার একটা বিচার করল নিজের বোনের ক্ষেত্রে। আর অন্তু নিজের জন্য কিছু করতে পারেনি। ছেলেরা এলে হামজা আদেশ করে, রাতে এটাকে ভার্সিটির পুরনো আমবাগানের ঝোপে ফেলে আসবি। রিমি পেছনে এসে কখন চুপচাপ দাঁড়িয়েছে, টের পাওয়া যায়নি। আছরের নামাজ পড়তে যাচ্ছিল লোকজন। জয় ফটকের সামনে দাঁড়ানো। রাস্তার ওপারে দোতলায় ভাড়াটে একটা মেয়ে আছে। বয়স 15-16। জয়কে ফলো করে সুযোগ পেলেই। উড়ন্ত জয়কে দেখতে পাওয়া বেশ মুশকিল। আজ জয়কে দাঁড়াতে দেখে বারান্দায় এসে দাঁড়াল। কত ভালো ভালো ফরমাল পোশাকের ছেলেদের ওপর এমন আকর্ষণবোধ না করার জন্য অবশ্য আফসোসও হয় ওর। জয় ফোনে কথা বলছিল দাঁড়িয়ে। সাধারণ একটা শার্ট গায়ে, সাদা লুঙ্গি পরনে, তা মাটি ছুঁয়ে পড়ে সবসময়। ডান হাতে লুঙ্গি উঁচু করে ধরে দাঁড়ানোতে পায়ের চামড়ার বেল্টওয়ালা চটি দেখা যাচ্ছে। সেটার বেল্ট আটকায় না, খোলা। লম্বা শরীরে সাদা লুঙ্গি, শার্ট, চামড়ার স্যান্ডেল খুব মানায় জয়ের সাথে। তার চলাফেরাই এমন। ভদ্রলোকী পোশাকে নিজেকে সাজাবার যেন কোনো তাড়া নেই। এই পোশাকেও চমকপ্রদভাবে ভীষণ অভিজাত পুরুষ লাগে দেখতে। লুঙ্গি হাতে গুছিয়ে ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে দাঁড়াচ্ছে বারবার, তবুও উঁচু করে পড়ছে না। মেয়েটার কাছে সবকিছুই আকর্ষণীয় লাগে। অন্তু বিষয়টা বারান্দা থেকে খেয়াল করে তাচ্ছিল্য করে হাসে। মানুষ সেই সকল আলুর মতো, যা খোসার ওপর থেকে দেখতে শতভাগ সতেজ এবং কাটলে পুরোটাই ফেলে দেবার অবস্থা বেরোয়। এমন আলু আম্মুকে কাটতে দেখলে অন্তু ভীষণ অবাক হয়ে চেয়ে থাকত। ওপর থেকে আন্দাজ করার উপায় নেই, ভেতরটা এতটা কুৎসিত। গাড়ি চলে যায় রাস্তা দিয়ে। পাড়ার কুকুরগুলোর সাথে জয়ের সম্পর্ক খুব ভালো। রুটি, চা,
মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্কসও টেস্ট করতে দেয় জয়। মাঝে মধ্যে কুকুরগুলোকে মদেও চুমুক দিতে হয় জয়ের বদৌলতে। বাড়িতে খাওয়া মাংসের হাড়গুলো জড়ো করে নিয়ে গিয়ে কুকুরকে দেয়। দারুণ পীড়িত তার কুকুরের সাথে। জয়কে দেখে রাস্তার ওপর ঘুরঘুর করছিল আজও কুকুরগুলো, বাচ্চা কাচ্চা সহ। কপালের ক্ষততে টান ধরে মাঝে মধ্যেই। গভীর ক্ষত শুকিয়ে গিয়েও জখম হয়ে আছে। সেখানে আঙুল চেপে ধরে রইল। যারা আক্রমণ করেছে সেদিন মা বাপ তুলে খাঁটি বাংলায় গালি ঝাড়ছিল। তখনই শো করে একটা বাইক চলে যায়। সজোরে ধাক্কা খায় একটা বাচ্চা কুকুর। জয় তৎক্ষণাৎ চেঁচিয়ে বকে ওঠে বাইকওয়ালাকে, এই শালির ছাওয়াল, বাইয়ঞ্চোদ! ভেড়াচ্চুদা শালা, ধর শালারে ধর! ততক্ষণে বাইকওয়ালা আরো জোরে বাইক টেনে চলে গেছে। জয় দৌড়ে যায় কুকুরটার কাছে। মা কুকুরটা করুণ চোখে বাচ্চাকে দেখে এগিয়ে আসে। জয় তুলতে গেলে হা করে কামড়াতে আসলেও জয় কোলে তুলে নিয়ে ফটকের ভেতরে নিয়ে এসে ঘাসের ওপর শোয়ায়। ছোট্ট কুকুরটায় পিঠের মাংস ছিঁড়ে গেছে রাস্তার ঘর্ষণে। অন্তু দৌড়ে নেমে আসে দোতলা থেকে। জয় উত্তেজিত হয়ে বলে, ঘরোয়ালি, কুত্তারে কি ডেটল ফেটল বা স্যাভলন লিকুইড টাইপ কিছু দেয়া যায়? প্রাথমিক চিকিৎসা হিসেবে সেটাই দিতে হবে। ভ্যাটেনারির সরঞ্জাম তো আর নেই আমাদের কাছে। তো নিয়া আসো। চেহারা দেখতেছ আমার? এমনি সময় তো তাকাও না। অন্তু চলে গেলে বিড়বিড় করে বলে, এজন্যেই মেয়েলোকের বুদ্ধি হাঁটুর নিচে। জয় যত্ন করে ডেটল লিকুইড লাগায়। অন্তুর কেমন ঘোর লেগে আসে চোখে। বড় কুকুরটা অস্থির হয়ে ঘুরঘুর করছে বাচ্চার পাশে। একবার জয়ের গা ঘেঁষছে, আবার মুখ ঠেকাচ্ছে বাচ্চার শরীরের সাথে। অন্তুর বুকে ব্যথা ওঠে। আব্বুর মুখটা বুকের মাংস খাবলে ধরে। জয় কোলের ওপর ছোট্ট কুকুরটাকে রেখে গায়ে হাত বুলিয়ে দেয়। অন্তু বসে পাশে। একটু দ্বিধা নিয়ে হাত বাড়াতে যায় কুকুরের দিকে। আবার গুটিয়ে নেয়। ভয় হয় যদি কামড়ে দেয়। জয় বলে, থাক, হাত দিও না। হাতে নোংরা লাগবে। ভয় পাচ্ছ যখন, তখন আর ন্যাকামি করতে হবে কেন? ওড়না ভালোভাবে মাথায় টেনে নাও, অর্ধেক চুল তো বের হয়েই আছে। অন্তু গাঢ় চোখে তাকিয়ে ব্যঙ্গ হেসে বলে, শয়তানও বোধহয় আপনাকে দেখে ভাবে, যখন আপনাকেই তৈরি করা হবে, তখন তাকে বানানোর কি দরকার ছিল? কুকুরের গায়ে হাত বুলাতে বুলাতে বলে জয়, ওরে শালি! আয় তাইলে আইজো লোক জড়ো করে খুলে ফেলি ওড়নাটা। তা বোধহয় করবেন না। আজ তো আবার ওই একটা তথাকথিত পরিচয় আছে আমার। আপনার বউ। তো আমার ইজ্জত গেলে আগে যাবে আপনার। আর আপনাদের কাছে তো স্বার্থপরতাও লজ্জা পেয়ে যায়। আপনাদের বাড়ির মেয়ের ইজ্জত দামি। আর আমার বাপের মেয়ের ইজ্জত থুতুর বদলা নেবার উপাদান। এই দেখুন, এখন আমার আবার ইচ্ছে করছে, ফুঁ করে একদলা থুতু আপনার মুখে ছুঁড়ে মারতে। শাহ! কি বলবো বলুন, জয় আমির। গালে আমার একমুঠো আউশ চাল। অন্তু আর দাঁড়ায় না কথাগুলো বলে। এম ড্যাশ তুলি এবং শাহানাকে একসাথে ভর্তি করানো হবে হাসপাতালে। তুলির রেবর্সান, শাহানার চিকিৎসা। খানমান পাতার সাথে কালোজিরে ভর্তা জয়ের খুব পছন্দের। সেটা ভেজে রেখে অন্তু কোয়েলকে গোসল করাতে যায়। তুলির অসুস্থতা বেড়েছে খুব। গোসল করাতে করাতে বেশ আনমনা হয়ে পড়ছিল অন্তু। আজ কয়টা দিন ধরে এত বেশি চাঁদনির কথা মনে পড়ে। আখির লাশ, সালমার কান্না, সোহেলের মৃত্যু। অন্তুর পাগল পাগল লাগে। এত এত জটিলতা। কত রকমের কত কি বয়ে চলতে হচ্ছে,
এবং স্বাভাবিকভাবে। জলে বাস করে কুমিরের সাথে লড়াইটা কতটা সুখকর হবে? চাঁদনি কোথায় গেছে? কি হয়েছে ওদের? মুস্তাকিনের সাথে দেখা নেই কতদিন। সেই লোকই বা কি করছে? রান্নাঘর থেকে শিলনোড়ার আওয়াজ আসছিল। অন্তু ব্যস্ত হয়ে বলল, তরু, এটা আমার কাজ। তুমি কেন করছো? আমি বাটব, তার আগে কোয়েলকে গোসল করিয়ে এলাম। ওঠো তুমি, আমি করছি। ভাত উতলাচ্ছিল চুলোয়। আঁচ কমিয়ে দিল অন্তু। তরু বলল, অধিকার নেই, তাই না? এগুলো নাটকীয় ভাবনা। আমি নাটক এড়িয়ে চলতে পছন্দ করি। তুমি বোধহয় জানো, জয় আমিরের সাথে আমার তেমন সম্পর্ক না। তবে তথাকথিত সম্পর্কের জের ধরে এসেছি যখন এ বাড়িতে, কাজটাও আমারই। তুমি করছো, আমার ভালো লাগছে না বিষয়টা। তুমি আমার সাথে যে ভালো আচরণটা করো, সেটা মন থেকে করো, নাকি লোক দেখানো? অন্তু মুচকি হাসল। অল্প একটু লবণ তুলে পাটায় দিল। তরু আজ প্রথমবার খেয়াল করল, অন্তু হাসেও। খুব নিষ্পাপ হাসিও হাসতে জানে এই মেয়ে। তখন এত স্নিগ্ধ লাগে। অথচ সবসময় মুখটা কেমন গম্ভীর, আর চোখ দুটো জ্বলজ্বল করে জ্বলে। আজ নতুন এক অন্তুকে দেখে তাকিয়ে থাকে। অন্তু হাসি ঠোঁটে রেখে বলে, আব্বু কি বলতো জানো? আব্বু বলতো, তুমি একটি স্বতন্ত্র আয়না হও। মানুষ তোমার সম্মুখে যে অঙ্গভঙ্গিতে এসে দাঁড়াবে, তুমি ঠিক তার প্রতিবিম্ব হয়ে যাও। লোকে যা করবে, সেটাই তুমি নিজের মাঝে দেখিয়ে দাও। আমি কথাটা খুব মানি, তরু। আমার সম্মুখে কেউ উষ্ণ, আমি গরম। সে ঠান্ডা, আমি শীতল। সে কঠিন, আমি নিষ্ঠুর। সে ব্যথিত, আমি ব্যথাতুর। তুমি কখনো খারাপ আচরণ করনি আমার সঙ্গে। তুমি কষ্টগুলোকে ভেতরে পুষে ধুকে ধুকে সেছ। তুমি ছিলে নীরব। তোমার সঙ্গে খারাপ আচরণ করার প্রশ্নই ওঠে না। বরং তুমি যদি চাও, আমরা ভালো বন্ধু হতে পারি। তুমি আমার ছোট বোন নও, সমবয়সী হবে, রিমি ভাবির মতো। বন্ধু হবে? তরুর হাত থমকি গেল। অন্তুর মতো একগুঁয়ে, গম্ভীর মেয়ের কাছে বন্ধুত্বের প্রস্তাব আশাতীত লাগে তার কাছে। অন্তুকে প্রথম দিন থেকে খুব চাপা আর অদ্ভুত মেয়ে হিসেবে দেখেছে। আজ খুব অন্যরকম লাগল। ওকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অন্তু হাসল, হবে তোমার আমার ওপরে অনেক ক্ষোভ। কিন্তু আমি যদি বলি, আমি তোমার সবচেয়ে উপকারী মানুষটা, মানবে? তরু জবাব দিল না। অন্তু ঠোঁট প্রসারিত করে প্রলম্বিত মুচকি হেসে বলল, ধরো, তোমার দিকে একটা বিষধর সাপ এগিয়ে আসছিল তোমাকে বিষদাঁত ফোটাতে। তুমি তাকে সাদরে আহ্বান করছিলে, কারণ তোমার ধারণায় সে বিষধর নয়। মাঝখান থেকে আমি সাপটার লেজে পাড়া দিয়েছি। সাপ তখন কি করল বলো তো? তোমার থেকে মুখ ফিরিয়ে ছোবলটা আমায় মারল। বুঝতে পারছো আমার কথা? অজান্তেই জয় আমিরের লেজে পা রেখে তোমার ছোবলটা বোধহয় আমি খেয়েছি। একটা মানুষকে আমরা চেনার বাইরেও তাকে চেনা এবং জানার মতো বিস্তৃত ব্যাপার থাকতে পারে। ঠিক যেমন আমি যেটুকু জানি না বা বুঝি না, তুমি ঠিক সেটুকুই জানো জয় আমিরের ব্যাপারে। অপরদিকে তুমি যেটুকু জানো বা ধারণা নেই সেইটুকুই আমার জানা এবং দর্শনে জয় আমির। অন্তু ভাত মার ফেলতে ব্যস্ত হয়ে পড়ে। তরু বেশ খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে। তারপর জিজ্ঞেস করে, জয় ভাইয়া কি করেছে তোমার সাথে? অন্তু মনোযোগ সহকারে ভাতের মার ফেলতে ব্যস্ত। তরু উত্তরের আশায় চেয়ে থাকে। হুমায়ুন সাহেব টিভিতে খবর দেখেন,
আবার রোজ নিয়ম করে পত্রিকাও আসে বাড়িতে। হামজার পত্রিকা পড়ার অভ্যাস আছে। রিমি সেগুলো জড়ো করে পত্রিকার ঝুড়িতে রাখে। সেখান থেকে অন্তু এনে পড়ে। রোজ রোজ সহিংসতা, খুন, ফাঁসি, বোমাবাজি, হামলা, অবিচার। 2015 এর ফেব্রুয়ারিটা এই করেই চলে গেল। 2014 এর নির্বাচনের বছরপূর্তিতে দেশ এতটা উত্তাল হয়ে উঠছে কেন, তার জবাব আছে, তবে সেসব ব্যাখ্যা না করা ভালো। বিরোধী দলীয় চেয়ারপারসন অবরুদ্ধ, মহাসচিব গোয়েন্দা দফতরে আটক। তাদের রুখতে প্রশাসনের সাথে সাথে রাজনৈতিক কর্মীরাও সমানতাল দিয়েছে। অন্তভাবে এর মাঝে কি জয়, হামজা নেই? এরা বিরোধী দলকে থামাতে কিছু করছে না? গাড়ি ভাঙচুর, আগুন দেয়া, অবরোধ চলছে তো চলছেই। প্রশাসনের চেয়ে এগিয়ে আছে রাজনীতিবিদরা। তারা প্রতিরোধে নেমেছে। কয়টা দিন জয়, হামজাকে দিনরাজ এক করেও বাড়িতে পাওয়া যায় না। মিছিল যায়, অন্তু তা ঘরে বসে শোনে। জয় ফুরুত করে আসে। গালে মুখে কয়েক মুঠো গিলে পোশাকটা পরিবর্তন করে বেরিয়ে পড়ি ফের। কোথায় যায়, কি করে সেসবের খবর নেই। মহাব্যস্ত তারা। বিরোধী দলকে রুখতে তাদের পায়ের সুতো ছিঁড়েছে। কিছু না। এরা মরল, বাঁচল সবই এদের হাতে কামাই। শিকার সাধারণ মানুষ। রাস্তায় নিরাপত্তা নেই, চলাচলে শান্তি নেই, সারাক্ষণ আতঙ্কে রাস্তাঘাট জর্জরিত। এই বুঝি আগুন জ্বলে উঠল, লেগে গেল মারামারি। পুলিশ এলো, গোটা কয়েক লোককে গ্রেফতার করে নিয়ে চলে গেল। তখনও রাস্তার মাঝে আগুন জ্বলছে, গাড়ি পড়ছে, কালো ধোঁয়ার কুণ্ডলি মিশছে বাতাসে। ফের যেন 2013 ফিরল রব। চারদিকে হাহাকার, রক্ত আর বন্দিত্ব। আবার সেই 2013, আবার ফাঁসি, আবার গ্রেফতার। অন্তু জয়ের রকিং চেয়ারটায় বসে রাতের পর রাত ভাবে, আর দোলে। তার চোখে ঘুম নেই। মাঝে মধ্যে আব্বু এলে কথা হয়। জয়, হামজা কত রাত বাড়ি ফেরে না। কোথাকার কোনো বৈঠকে, সম্মেলনে পড়ে থাকে। সতর্ক, বেশ খারাপ পর্যায়ের স্ল্যাং ভাষা রয়েছে পর্বটিতে। আপনারা সেভাবে নিজেদের প্রস্তুত করে পড়বেন। পুরো উপন্যাসটাই যেহেতু প্রাপ্ত মনস্কদের জন্য। যদি কেউ স্ল্যাং না নিতে পারেন, তবে না পড়ার অনুরোধ রইল। সারারাত বাইরে থেকে সকাল 11টায় জয়বাড়ি ফিরল একবার। পরনে কালো পাঞ্জাবি, হাতে ঘড়ি, পায়ে চামড়ার স্যান্ডেল। পরিপাটি পরিচ্ছদ। কিন্তু চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্তলাল। সারারাত নির্ঘুম থাকার ফল। মুখটা গাম্ভীর্যে ছেয়ে আছে, যেটা পাঞ্জাবি গায়ে চড়ালে যেন অটোমেটিক চলে আসে তার চেহারায়। তখন দেখতে পাক্কা পলিটিশিয়ান লাগে। রিমি খাবার বেড়ে দিলে পাঞ্জাবির হাতা গুটিয়ে বসে পড়ে। রিমি আস্তে করে জিজ্ঞেস করল, আপনার ভাই কোথায়? কাজে আছে। রিমি চুপচাপ চলে যাচ্ছিল। জয় ডাকল, ভাবি। কিছু দরকার? হাত কাটা আমার। খাইয়ে দিন তো। কেটেছে তো কেটেছে, শালা ডান হাতটাই। নাকি চামচ দিয়ে চালাবো? ডান হাতের পুরো তালুটা ব্যান্ডেজে জড়ানো। রিমি নাকমুখ কুঁচকে বলল, আর নাটক করবেন না তো। এমনিতেই আপনাকে দেখলে গা জ্বলে আমার, তার ওপর যদি ঢং করেন। রিমি এগিয়ে এসে প্লেটটা ঝাড়ি মেরে কেড়ে নিয়ে খাবার মাখাতে শুরু করে। জয় অল্প হাসল নিঃশব্দে। খাবার মুখে নিয়ে থু থু করে ফেলে দিল, সেই বালের মাছি দিছেন। হাজারবার বলি, মাছ পছন্দ না আমার। মাছ আমি খাই না। আর কিছু নাই? তা দিয়ে ভাত দেন। রিমি ধমকে উঠল, এত আহ্লাদ কিসের আপনার? যা দিচ্ছি, তাই দিয়ে খেয়ে উঠুন।
আপনার মতো দামড়াকে খাওয়ানো ছাড়াও আরও কাজ থাকে আমার। আর কিছুই রান্না করেন নাই? তরু আজ আর ডিম ভাজতে গেল না। তার চোখে মুখে কিসের যেন ক্ষোভ দেখা যায় জয়ের জন্য। এই ঘৃণাটা জয় অন্তুর চোখে দেখেছে। তা দেখে মুচকি হাসল জয়। মেয়েটা বোধহয় জানতে পেরেছে কিছু। তার কবুতরগুলোকে সময় দেয়া হচ্ছে না আজকাল। ছাদে দানা ছিটিয়ে পানি দিয়ে খোপগুলো দেখল। নতুন ডিম ফুটলে কি যে খুশি লাগে। জয় জীবনে যতবার অ্যালার্ম সেট করেছে কিছু না কিছু কাণ্ড ঘটেছে। শেষ রাতে এসে ঘুমানোর পর সকাল সকাল অ্যালার্ম বাজলে ফোন তুলে ঝাঁটাক সে এক আছাড়, ফোন ভেঙে 6 টুকরো। এভাবে কয়েকটা ফোন ভাঙল। একদিন দেখা গেল এই দুঃখে সে একটা তরতাজা মোরগ কিনে এনেছে। সে শুনেছে মোরগ নাকি রোজ ভোরে চেঁচায়, তাতে ঘুম ভাঙে। এভাবে 2-3 দিন মোরগটা চেঁচাল। একদিন সকাল 4টার দিকে এসে ঘরে এসে শুয়েছিল জয়। মোরগ তার খানিক বাদেই আল্লাহর নামে গলা ফেরে ডাকা শুরু করল। এক লাফে বিছানা ছেড়ে উঠে ছাদে গিয়ে মোরগটাকে জবাই করে তারপর নিচে নেমেছে। মোরগ ধরিয়ে দিয়ে রিমিকে বলল, আজ মোরগের ঝোল খাবো দুপুরে। ভালো করে কষিয়ে রান্না করবেন। কিন্তু কবুতরগুলোকে সে ভালোবাসে। নিত্য নতুন জাতের কবুতর এনে ছাদ ভরে ফেলেছে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল। জয় ঘরে আসতে আসতে ডাকল, ময়নার মা, ঘরে আছো? ও ময়নার মা। গম্ভীর মুখেও রসিকতা করা যায়, তার দৃষ্টান্ত জয়। অন্তু নাক কুচকায়, হোয়াট ইজ ময়নার মা? বেরিয়ে যায় ঘর থেকে। জয় বিছানার চাদর ফেলে তোশক টেনে তুলে কাঠের প্লেটগুলো উঠিয়ে ফেলল। একটা টাকা অথবা অস্ত্র কিচ্ছু নেই। এক ঝটকায় মাথায় রক্ত উঠে যায়। দারাজ গলায় ডাকল অন্তুকে, আরমিন। আরমিন। অন্তু আরাম করে হেঁটে আসে সাহানার ঘর থেকে। রিমি বসার ঘরে সিলিং ফ্যান পরিষ্কার করাচ্ছে এক ছোট ছেলেকে দিয়ে। অন্তু ঘরে আসতেই জয় জিজ্ঞেস করল, টাকা কোথায়? টাকা? ওগুলো টাকা ছিল না। কাগজ ছিল, টাকার মতো দেখতে। মূর্খ নাকি আপনি? জাল টাকা কি টাকা? জয় দাঁত কিরমির করল, ধৈর্যের পরীক্ষা নিও না। টাকাগুলো কোথায়? পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে দিয়েছিস? হু, পুড়িয়ে দিয়েছি। জয় থাবা দিয়ে ধরল অন্তুকে। গায়ের ওড়না টান দিয়ে খুলে অন্তুর গলায় পেঁচিয়ে ফাঁস টেনে বলল, এবার বল, টাকা পুড়িয়ে দিয়েছিস? অন্তু হাত তুলে খামচে ধরে জয়ের পাঞ্জাবির কলার। কলার চেপে ধরে হিড়হিড় করে টানতে টানতে দক্ষিণ দিকের জানালার দিকে নিয়ে যেতে যেতে বলল, এবার আর বলবো না, চল দেখাই তোকে। ওড়নার ফাঁস শক্ত করে জয়। অন্তুও ঠিক একইভাবে জয়ের বুকের ত্বক খামচে ধরে চিবিয়ে বলল, আমি ব্যথা পাচ্ছি, ওড়নার প্যাচ শিথিল করুন, নয়তো গলা টিপে ধরে রুহুটা বের করে নেব। আমি কিন্তু সেই সব সরলা বাঙালি অবলা বউদের কাতারে পড়ি না, যারা আপনার মতো নোংরা শুয়োরের হাতের শিকার হবে। জানালার দিকে জয়কে ঠেলে দিয়ে বলল, দেখুন তো। দেখতে পাচ্ছেন? কালো ছাইয়ের স্তূপ, দিয়াশলাইয়ের বাক্স, আপনার আধখাওয়া মদের বোতল। পুড়িয়ে দিয়েছি আপনাদের কালাবাজারি ধান্দার মালকে। জয় ওড়না ছেড়ে দিয়ে হতবাক হয়েছে রইল, এ চেংড়ি, তুই কি পাগল রে? পাগলামি শুরু করছিস? শালা আমিই তো ভুদাই হয়ে গেছি রে। তুই আজ কয়দিন করছিসটা কি? সিরিয়াসলি, এত ধৈর্যশীল না আমি। ওই ওই তুই বাপ, তুই কি মনে করিস আমায়? জয় মাথার চুল টেনে ধরে বিছানায় বসে পড়ল। বিশ্বাস করা শক্ত, একটা মেয়ে ওর সাথে কি কি করে যাচ্ছে। ওকে হার মানতে হচ্ছে মেয়েটার জেদ আর সাহসের কাছে।
পলাশকে কি বলবে? এর মধ্যে মাঝহারের ভাগ আছে, নতুন শত্রুতা তৈরি হবে ফের। মাঝহার জীবনেও বিশ্বাস করবে না কোনো মেয়েলোক জয়ের বিরুদ্ধে গিয়ে এতদূর পৌঁছাতে পারে। বোমা মেরেও বিশ্বাস করানো যাবে না এই কথা যে জয়ের উপস্থিতিতে কেউ এসব করে যেতে পারে। অজুহাত ভাববে। জয় নিজের চুলগুলো এত জোরে টেনে ধরল, মনে হচ্ছিল ছিঁড়ে উঠে আসবে। ওভাবেই হতবিহব্বল কণ্ঠে চিবিয়ে বলল, আর অস্ত্র কি করছিস, চুদির বইন? তোরে আমি। অন্তু শান্তস্বরে জিজ্ঞেস করল, কি করবেন অস্ত্র দিয়ে? অথচ জয় এক মুহূর্তের মাঝে উঠে দাঁড়িয়ে পিস্তলটা ঠেকাল অন্তুর থুতনির নিচে, একদম পুঁতে ফেলব ওইগুলার কিছু হইলে। দাম তোরে বিক্রি করে মেটাবো, শালি। আমি বের হব। তাড়াতাড়ি অস্ত্র কই, খানকির বাচ্চা। আমার আম্মু সেরকম না। নিজের পরিচয় আমার ওপরে চাপানোর চেষ্টা করবেন না। আটকে যাওয়া গলায় বলল অন্তু। জয় নিয়ন্ত্রণ হারালো এবার, অধৈর্য পশুর মতো অন্তুকে ছেঁচড়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মারল অন্তুর পিঠোটা। দুম করে আওয়াজ হয়। অন্তু কোনোভাবেই তাগড়া জয়ের শরীরের শক্তির সাথে পেরে ওঠে না, ঠিক যেমন সেদিন রাতে পারেনি নিজের সম্ভ্রম রক্ষা করতে। এমনভাবে মুচড়ে ধরেছে জয়, অন্তুর মুখ দিয়ে শুধু গোঙানির মতো বের হতে লাগল। তবুও বলল না, অস্ত্র কোথায়? ভালোভাবে বললে হয়তো বলে দিত। জয়ের আচরণ তীব্র এক জেদের সঞ্চার করে অন্তুর ভেতরে। ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না। মরণের একটা নেশা চেপে গেছে ভেতরে, তবুও জয়ের কাছে হার মানার নয় আর বাকি জীবনে। জয় অন্তুকে চেপে ধরে রেখে অন্য হাতে ইনকামিং কল রিসিভ করে, আসতেছি বাল। দাঁড়ান নিচে। আর যেন কল না আসে আমার কাছে। ফোন বিছানায় ছুঁড়ে মেরে অন্তুকে বলল, ওই এই দিক তাকা। আমায় ভোদাই মনে হয় তোর? হ্যাঁ। ভয় লাগে না একটুও? তোর কি মনে হয় আমি ফুটবল তোর ওপর? ছাড় দেই বেশি, এই জন্য? নিচে গাড়ি দাঁড়ায় আছে, রাজধানীতে যাওয়া লাগবে রাতের মধ্যে। টাকার জন্য আপাতত কিছু বলতেছি না। অস্ত্র লাগবে, এক্ষুনি লাগবে। বুঝতেছিস তুই? আরমিন, আমার দিকে তাকা। ঘেন্নাই যখন করিস তখন আমার জিনিসে হাত লাগাস কেন? তোরে বলছি না আমার কাছ থেকে দূরে থাকবি? তুই চাস না তোর কাছে আসি না, দূরে থাকি। তোরে খাওয়া পড়া কিসের অভাবে রাখছি? আমি যাই করে বেড়াই তাতে তোর কি? অন্তু দাঁত খিচে মুখ অন্যদিকে ঘুরিয়ে থাকল। ঘৃণায় তাকাল না জয়ের মুখের দিকে। খানিক বাদে ক্লান্ত হয়ে ছেড়ে দিল জয়। সামনের মানুষটার চোখে ভয় বা উদ্বেগ না দেখলে অত্যাচারের শক্তিটা মক্রিয়মান হয়ে আসে। তার জেদের সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি। অথচ অন্তুর একগুয়েমি আর চোখের ভেজে কোনো দুর্বলতা খুঁজে পায় না জয়। অন্তুর হাতের ত্বকের নিচে রক্ত জমে লাল টকটকে হয়ে উঠেছে, পিঠে যে আঘাতটা লেগেছে তাতে যে কোনো মেয়ে লুটিয়ে পড়ত। পিস্তলের মুজেল এত জোরে ঠেকানো হয়েছিল, থুতনির নিচের চামড়া ছিঁড়ে গেছে। অথচ অন্তুর মুখে এক ফোঁটা ব্যথাকাতরতা নেই। চোখে আগুন জ্বলছে, বুকের ওঠানামা যেন জয়কে ঝলসে দিতে চাইছে। জয় ঘর্মাক্ত শরীরে পিস্তল রেখে ধপ করে বসে বিছানায়। উঠে গিয়ে ফ্যান চালিয়ে আসে। পাঞ্জাবির বোতামগুলো আলগা করে দিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। কপালের কিনারা বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। চুলগুলো চপচপ করছে ঘামে ভিজে। ড্রয়ার খুলে রিমোট বের করে এয়ার কন্ডিশনার অন করে দিল, দরজা জানালা সব খোলা অবস্থাতেই। জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে বলল, অস্ত্রগুলো কোথায় রেখেছিস আরমিন? না দিলে কি মেরে ফেলবেন? অন্তুর গলার স্বর বসে গেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল জয়, বুঝতে পারছি না।
আঙুল দিয়ে কপাল চিপে ঘাম ফেলল। অন্তু সোফার ওপর বসল আরাম করে। মেরুদণ্ডটা যেন গুড়িয়ে গেছে। সোজা হয়ে বসা যাচ্ছিল না। পিঠে হাত রাখার চেষ্টা করতে করতে বলল, ভেবে বলুন, না দিলে কি করবেন? এসিড মেরে জ্বালিয়ে দেব তোকে। ক্লান্ত স্বরে বলল অন্তু, তাই করুন তাহলে। আমারও বেঁচে থাকতে ভালো লাগছে না। খুব বিরক্ত হয়ে গেছি। ধুর, এটা কোনো জীবন হলো? তবুও বলবি না, ওগুলো কোথায়? বলার হলে আগে বললে কি এমন ক্ষতি হতো? বলবো না বলেই বললাম না। এবার কি করবেন? জয় হা করে শব্দ করে শ্বাস ফেলল। তোমার দুঃসাহসের পরিণাম তোমার পরিবারের ওপর গড়াতে খুব কষ্ট হবে আমার। অন্তুর ভেতরে এক মুহূর্তের জন্য ভয় জেগে উঠল। সেটাকে অগ্রাহ্য করে মৃদু হাসার চেষ্টা করল, তাতে কি হবে? আমি সোজা হয়ে যাব? আপনার পদতলে আমার বেহেশত খুঁজে ফিরব? সেই মাটিতে আমাকে গড়া হলে বোধ হয় এতদূর আসতই না। ব্যাপার, কবেই আপনার বশ্যতা স্বীকার করে নিতাম। বাঁকা লোহাতে বেশি জোরে আঘাত করলে তা সোজা হওয়ার বদলে কিন্তু ফের উল্টো দিকে বেঁকে যায়। জয় আমির, সেটাতে আপনি যত জোরে আঘাত করবেন, সেটা সোজা হবার সীমা পেরিয়ে আরও খানিক বিপরীত দিকে বেঁকে যাবে। আপনি যা পারেন করুন, পূর্ণ সমর্থন আছে আমার। এই আমি আমার মাঝেই আছি। আমাকে মেরে না ফেলা অবধি আপনার এইসব ছোট ছোট সমস্যাগুলো সমাধান হবে না। জয় কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল অন্তুর মুখের দিকে। অন্তু নিজের বাঁ হাতের তালুর দিকে চেয়ে আছে। জয় জিজ্ঞেস করল, কেমন মৃত্যু চাও তুমি? অন্তু যেন সম্বিত পেল। হু মুচকি হাসল, আপনার খুশিমতো যা দেবেন সব মঞ্জুর। জয় চোখ বুজে শক্ত ঢোক গিলল, অস্ত্রগুলো কোথায় রেখেছ? অন্তু একরোখা কণ্ঠে সেই একই প্রশ্ন করে, কি করবেন অস্ত্র দিয়ে? জয় হার মানল, রাজধানীতে সম্মেলন আছে। লাগবে ওগুলো। বের করে দাও। অন্তু ক্ষণকাল চুপ থেকে বলল, রাজনীতি কাকে বলে? বুঝবে না তুমি। অস্ত্রগুলো বের করে দাও। বিরোধী দলের করটি উড়াতে খুব দরকার, তাই তো? বুঝি আমি। প্রাচীনকালে রাজনীতির মূলনীতি ছিল জনসেবা। ওসব বাজে কথা। জনসেবা অকাজের একটা বিষয়। আসলে গদিতে বসতে হবে বিরোধী দলের আগের করা শত্রুতার প্রতিশোধ নিতে। কে কি করেছিল, কে বিরুদ্ধে কথা বলছে, কে প্রতিবাদ করছে, এসব মনে রেখে গদিতে বসত হবে এবং পুরো 5টা বছর গুনে গুনে সেই সবের প্রতিশোধ নিতে হবে। তবেই না এটা গণতন্ত্র। 5 বছর ফুরলেই গদি ছেড়ে সুষ্ঠু নির্বাচন হতে দিতে হবে, এমন কোনো সংবিধানও নেই। এই 5 বছরে যা করা হলো গদি থেকে নামলে বাঁচার উপায় আর থাকে? পাবলিক ছিঁড়ে খেয়েই ফেলবে। সুতরাং পরের বারের নির্বাচনে যে করেই হোক গদিতে থাকতে হবে, অন্তত বেঁচে থাকার জন্য। নয়তো পাবলিক তুলোর মতো ধুনে দেবে না? বোরকা, শাড়ি, গাউন পরে বিদেশ পালাতে হবে নয়তো। জয় চুপ করে বসেছিল। সে বেশ মনোযোগী শ্রোতা। কাজুবাদামের পাত্রটা তুলে নিল। মুখে তুলে নিল কয়েকটা। অন্তু বলল, এবার বলুন, এখানে জনসেবার মতো কুকাজের সুযোগটা কোথায়? আপনারা ওই দলকে মারতে যাবেন, ওরা আপনাদের মারতে আসবে। এসবের মাঝে আপনারাই থাকবেন, জনগণের ওপর তার আছর পড়বে। এটা হলো মূলত জনসেবা। এই যে আপনারা রোডেঘাটে হাঙ্গামা করছেন, জনগণের ওপর এর যে ভয়ঙ্কর প্রভাবটা পড়ছে, এটা জনগণের প্রাপ্তি না? অথচ অকৃতজ্ঞ জনগণ তবুও সন্তুষ্ট হয় না। মারামারি করছেন আপনারা, বাস পুড়ছে আপনাদের আগুনে, সাধারণ মানুষ পুড়ছে বাসের আগুনে।
তারপর আর সব রাহাজানি তো আছেই। আর কি চাই? তবুও পাবলিকের মন ভরে না। অন্তুর মুখে চমৎকার হাসি লেগেছিল কথাগুলো বলার সময়। জয় একবারও দৃষ্টি ফেরায়নি, মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। অন্তু থামলে বলল, এমনও হতে পারে আগে আমার ওপর হামলা হয়েছে, তারপর আমি শুধু প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছি। অন্তু হেসে ফেলল, এমনও হতে পারে তার আগে আপনি হামলা করেছিলে, এরপর তারা প্রতিক্রিয়া দেখিয়েছে, এখন আপনি, এরপর আবার তারা, এরপর আপনি। চমৎকার চক্র না? আমার তো বেশ লাগছে। এটাই এতক্ষণ বুঝিয়েছি, আপনি বোঝেননি। যেই দলই নির্বাচন জিততে চাউক না কেন, উদ্দেশ্য তো সেই একাটাই, ক্ষমতা প্রাপ্তি, আর সেই ক্ষমতায় বিরোধীদের কাছ থেকে আগের করে রাখা আক্রমণের প্রতিশোধ তোলা। আমার বিষয়টা আলাদাও হতে পারে। আপনি নিজেকে ডিফেন্স করার চেষ্টা করছেন, জয় আমির, যেটা আপনার সাথে একদম মানায় না। একটু থেমে বলল, আমি বিশ্বাস করি খুন কখনো বিনা কারণে হয় না। আর রইল কথা আপনার, তো আপনি নিশ্চয়ই কারো কলিজা এতখানি পুড়িয়ে রেখেছেন যে সেদিনের রাস্তায় জ্বলা আগুনের তাপ বুঝি অতটা ছিলই না। তার জলজ্জন্ত প্রমাণ তো আমিই। আজ যদি আমি আপনাকে খুন করি, লোকে আমাকে দোষ দেবে। অথচ খুন বা খুনের চেষ্টা কখনো বিনা কারণে হয় না। হতে পারে তারা আপনাকে আঘাত করেছে, আমি বিশ্বাস করি তার আগে আপনি তাদেরকে তার চেয়ে বড় আঘাত করে রেখেছেন। পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র খাটে। জয় হাসল, এত সততা দিয়ে কি করলে জীবনে? আপনার অনুশোচনা হয় না? অনুশোচনা হলে পাপী মানুষ বাঁচে না, আর হয় বুক পেতে দেয়, নয়তো আত্মহত্যা করে। বেঁচে থাকাটা জরুরি। সেই লোভ বিশেষ একটা নেই আপাতত আপনার। শুধুই নিজেকে ক্ষয় করতে ছুটে চলেছেন। ফিরে আসার পথ নেই, ইচ্ছেও নেই, অভ্যাস হয়ে গেছে এসবে। অন্তুর পিঠে অসহ্য ব্যথা অনুভব হচ্ছিল, পাঁজরের হাড়ে টাস ধরে আসছিল। জয় কিছুক্ষণ অন্তুর দিকে চেয়ে থাকল ভ্রু কুঁচকে। কি আন্দাজ চট করে উঠে গিয়ে আলমারি খুলল। আলমারির ড্রয়ারের নিচে ফাঁকা চেম্বারগুলোতে অস্ত্রগুলো গাদা করে রাখা। জয় ভারী শ্বাস ফেলল। তার জেদ নিছক ফিকে লাগে আজকাল এই মেয়ের সামনে। এত সামনে অস্ত্র রেখেছে, পাল্লা খুললেই দেখা যাবে। অল্প স্বল্প বিরক্ত হল জয় নিজের ওপর। সে বেশি বদমেজাজ দেখিয়ে ফেলেছে বলে মনে হল। অন্তু আরাম করে বসে আছে। ব্যথারা অন্তুর কাঠিন্যের কাছে লুকিয়েছে। অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে এনে অন্তুর সামনে দাঁড়ায় জয়। প্রথমে বললেই হতো, আলমারিতে আছে। অন্তু তাকিয়েও দেখল না জয়কে। জয় আস্তে করে বলল, আমি না থাকলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। অন্তু মুখোমুখি দাঁড়াল জয়ের, আপনার মাধ্যমে না বাঁচার জন্য আমার হাজারবার মরণ স্বীকার। জয় নির্লজ্জের মতো হাসল। অন্তু বলল, কেন বাঁচিয়ে রেখেছেন? আপনাকে দেখলে আমার কলিজা জ্বলে। সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? রোজ আপনার সামনে থাকতে হয়, আপনার কথা কানে আসে, আপনার পরিচয় বাঁচতে হচ্ছে। অন্তুর কণ্ঠস্বর বদলে নিস্তেজ হয়ে এলো, আপনি সেই গজব, যা কোনো এক অভিশপ্ত ক্ষণে নাজিল হয়েছিলেন আমার ওপর। খুব অদ্ভুত শোনালো অন্তুর কণ্ঠটা। মেয়েটা কখনো কখনো খুব নিস্তরিত হয়ে যায়, জয়ের তখন কি জানি হয়। জয় খুব কাছে এগিয়ে এলো অন্তুর। নরম হাতে থুতনি ছুঁয়ে দিল অন্তুর, যেখানে পিস্তলের মুজেল ঠেসেছিল। অন্তু চোখ বুজে নাক কুঁচকে ফেলে মুখ সরাতে চায়, যেন কোনো বর্জনোংরা তার চোয়াল ছুঁয়েছে। ছিটকে সরে যেতে চাইলেও জয় ধরে ফেলল। প্যাচপ্যাচে হাসি ঠোঁটে রেখে বেলেহাজ স্বরে বলল, বাই এনি চান্স
আর ফিরে নাও আসতে পারি। আদারওয়াইজ ফিরতে 2 দিন দেরি হবে। চোখের ঘৃণাটুকু বাঁচিয়ে রেখো। খরচা যেন না হয়। এই ঘৃণা যেন কখনো অন্য কারো জন্য না আসে তোমার চোখে। এর শুধু আমার হক আছে। জয়ের অভিব্যক্তি বদলাল। অন্তুর হাতে শক্ত জোর দিল। বলা যায় না, যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। অদ্ভুত স্বরে বলল, একটা চুমু খাই। অন্তুকে বলার সুযোগ না দিয়েই বলল, না বলবে না। তুমি চাও না বুঝে আমি কিন্তু কাছে আসি না। আজ যখন মুখে চেয়েছি, না শুনতে ভালো লাগবে না। না বললে যদি জোর করি, চুমুতে ফিল আসবে না। অন্তু নির্বিকার। জয়টের পায়ে 2 চোখে স্পষ্ট আক্রোশ। নিশ্চিত আঘাত করবে। গম্ভীর মুখে ঝাড়া মেরে ছেড়ে দেয় অন্তুকে। পাঞ্জাবি খুলে শার্ট পরে বিছানার ওপর থেকে পিস্তল তুলে হোলস্টারে গুজে নেয়। অস্ত্রের ব্যাগ হাতে তুলে বেরিয়ে যেতে যেতে বলে, আসি, খেয়াল রেখো নিজের। বদদোয়া করতে ভুলে গেলে কিন্তু ফিরে এসে থাপড়াবো ধরে। প্রতিবেলা বদদোয়া চাই। অন্তু পিঠ চেপে ধরে ধপ করে বসে পড়ে মেঝেতে। গুঁড়ো হয়ে আসছে পিঠোটা। ভেঙেচুরে আসছে মেরুদণ্ডের হাড় যেন। হাতে অবশ ভাব চলে এসেছে। ওভাবেই কতক্ষণ পড়েছিল পিঠের ব্যথায় অচেতনের মতো। শাহানার জরায়ুতে টিউমার। সেটার অপারেশন হামজা ঢাকায় করাতে চায়। ব্যথা নিয়ন্ত্রণের জন্য ওষুধ চলছে। অন্তু এটা জানতে পেরেছে সেদিন। জানত শাহানা অসুস্থ, কিন্তু কি অসুখ তা জানা ছিল না। তুলিকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হল। তরু সাথে আছে। কবির পুরুষের দায়িত্ব পালন করছে। শাহানা এবং হুমায়ুন সাহেব দুপুরের দিকে বেরিয়ে গেলেন মেয়ের কাছে। বাড়িতে তখন রিমি আর অন্তু। রিমির সাথে বসে কথা বলতে খারাপ লাগে না অন্তুর। অনেক কথা বলা যায়। ঘড়িতে তখন 3:18। দোতলার সদর দরজায় করাঘাত পড়ল। কলিং বেল থাকা সত্ত্বেও কেউ হাত দ্বারা দরজায় আঘাত করছিল। দরজা খুলল অন্তু। বুকের ভেতরটা এক মুহূর্ত টিপটিপ করে উঠল। চাঁদনি। চাঁদনি দাঁড়িয়ে আছে। সাথে 2 জন মহিলা। বিকেলের নরম রোদ দোতলার সিঁড়িঘরের জানালা পেরিয়ে চাঁদনির মুখে পড়ছিল। কি যে মোহিনী লাগছিল দেখতে। অন্তুর কপালটা সন্তর্পণে কুঁচকে যায়। পা থেকে মাথা অবধি স্থির নজর ঘুরিয়ে দেখে বিস্ময়ে। ব্রোমের মতো লাগছিল। আকাশি রঙা জামদানি শাড়ির পাড়টা সোনালি। দুহাতে সোনালি রুলি বালা চাঁদনির। বিশাল একটা খোপা করেছে ঘাড়ের ওপর। খোপাতে স্বর্ণালী মুর্গ। অন্তু আন্দাজ করতে চায়, এটা ঠিক কতটা অভিজাত্যের পরিচয়। পরিমেয়, দুর্বোধ হাসি চাঁদনির ঠোঁটে। 19 শতকের কোনো উচ্চ জমিদার বংশের ঠাকুরাইন গিন্নি দাঁড়িয়ে আছে যেন তার সম্মুখে। 2টো দাসী সাথে। চাঁদনির এই রূপ অন্তুর ভেতরে হাজারো সংশয় তৈরি করে। শাড়ির বিশাল আঁচলটা পিঠ পেঁচিয়ে এনে বাঁ হাতের তালুতে ধরেছে। অন্তুর সূক্ষ্ম পর্যবেক্ষক নজর এড়িয়ে চাঁদনি অদ্ভুতভাবে মুচকি হাসে, তুমি কিন্তু এখনো আমায় ভেতরে আসতে বলনি। রহস্যে ভিজে উঠছিল চাঁদনির মুখখানা। অন্তু নজর নামায়, আসুন। চলনের ভঙ্গিমাই অন্যরকম চাঁদনির। সেদিনের মতো স্লান নয় মুখশ্রী, হালকা প্রসাধনী আর অভিজাত্যে মেতে আছে চেহারাটা। রিমি চিনতে না পেরে তাকিয়ে থাকে। চাঁদনি সোফার সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু বসতেও বলনি, অন্তু। চাঁদনির চোখে মুখে রহস্যের ঘনঘটা। সোফায় বসে এদিক ওদিক তাকালো চাঁদনি, সকলে বাড়ি ফিরবে কবে? যেন সে সব জানে। রিমি ভ্রু কুঁচকে চেয়ে থাকে। সে চিনতে পারছে না মেয়েটিকে।
এত ঐশ্বর্যপূর্ণ রূপ, নারীটিকে? আরমিন পরিচিত বলেই মনে হচ্ছে। বেশ কিছুক্ষণের পর্যবেক্ষণ ও নীরবতা কাটিয়ে অন্তু স্থির গলায় প্রশ্ন করল, কে আপনি? হেসে ফেলল চাঁদনী, তুমি চেনো আমায়? ছদ্মবেশ। কিন্তু কোনটা ছদ্মবেশ? এটা অথবা ওটা? বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে চাঁদনী মসৃণ হাসে, তোমার কাছে কোনটাকে আসল আর কোনটা ছদ্মবেশ মনে হচ্ছে? ধারণা নেই। কে আপনি? অন্তুর তির্যক নজর পলকহীন চেয়ে থাকে চাঁদনীর হাস্যবদনে। নাশতার ব্যবস্থাও কিন্তু করনি তুমি। রিমির দিকে তাকালো অন্তু, নাশতা চলে আসবে। অন্তুর রাশভারী, গম্ভীর অভিব্যক্তি। নজর বুলায় চাঁদনীর ভূষণে, মুখে দৃষ্টি স্থির করে প্রশ্ন করে, আপনি কে? সুস্থির নজরে তাকায় চাঁদনী। খানিকক্ষণ চেয়েই থাকে অন্তুর দিকে। পরে বিন্যস্ত শব্দে উচ্চারণ করে, রাজন আজগরের মেয়ে, রূপকথা আজগর আমি। রিমি অবাক হল। রাজন আজগরের মেয়ে এটা? এখানে কি করছে? আরমিনি বা চিনল কি করে? অন্তুর নাকের পাটা ফুলে ওঠে, ভ্রুর মাঝে ভাঁজ পড়ে আলগোছে, অর্থাৎ আপনি পলাশ আজগরের চাচাতো বোন? বউ। পলাশ আজগরের বিয়ে করা বউ। স্থির কণ্ঠে বলে চাঁদনী। মুখে স্মিত হাসি। অন্তুর বুকের স্পন্দন উল্লেখযোগ্য হারে বাড়ে একটু। এক মুহূর্ত দম আটকে চেয়ে থাকে। রিমি ওদের কথোপকথনের অধিকাংশই বুঝতে পারছিল না, অথচ কিছু একটা আগ্রহ পাচ্ছিল। সেই উঠল না নাশতার ব্যবস্থা করতে। বসে থাকল। চাঁদনী অন্তুর নজর তাক করেই চেয়ে আছে। তার গোলাপি ঠোঁটে জুড়ে মৃদুমন্দ হাসি। হাসি বাড়িয়ে জিজ্ঞেস করে, ঘেন্না লাগছে আমায়? না, এখনো লাগছে না, যেহেতু পুরোটা জানিনি। অন্তুর চিন্তাধারায় ধন্য হবার মতো হাসল রূপকথা, সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার ওপর অনেক রকমের সন্দেহ কাজ করেছিল, ঠিক বলেছি? অন্তু নির্বিকার জবাব দেয়, ঠিক বলেছেন। চাঁদনীর চেহারার ঝলক দেখে সে যে ওই বাড়ির বউ, এতে সন্দেহ হয়েছিল, ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনীকে এসএসসি পাশ একটা সাধারণ মেয়ে মনে হয়নি। ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনীর কথাবার্তা ওর অবস্থানের সাথে না মেলায় খুব সংশয় জেগেছিল ভেতরে। ঠিক বলেছি? ঠিক বলেছেন। মুখস্থ পড়ার মতো কথা বলছিল অন্তু। রূপকথা হাসল, তবে আমার কিন্তু সেই এক দেখায় তোমাকে খুব পছন্দ হয়েছিল, সন্দেহ কিছু হয়নি। জানো? না, আজ জানলাম। একরোখা তবে শান্ত কণ্ঠে বলল অন্তু, তাহলে সালমা খালা কি পলাশের মা? রূপকথার হাসি বাড়ল, বোকা অন্তু। এজন্য বলা হয়, মানুষের বয়স যত বেশি হয়, যে যতদিন বেশি বাঁচে, তার অভিজ্ঞতা তত বেশি। কারণ মানুষ মরণের এক মুহূর্ত খানিক আগেও অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করতে পারে। তুমি যা জানবে, সেটাকে কখনোই চূড়ান্ত ভাবা উচিত নয়। তুমি যতক্ষণ বেঁচে আছো, প্রস্তুত থাকবে সম্পূর্ণ নতুন সব অভিজ্ঞতার জন্য, যার কোনো ধারণাও ছিল না আগে তোমার। পৃথিবী বৈচিত্র্যময়। অন্তু কথা বলল না। রূপকথা এবার শব্দ করে হাসল, সালমা খালা যদি পলাশের মা হয়, আখি পলাশের বোন, সোহান পলাশের ভাই, তাহলে সোহেল কে? অন্তুর ভেতরে অস্বস্তি প্রকট হয়ে উঠলেও চোখ দুটো নির্লিপ্ততা হয়ে চেয়ে রইল, কে? পলাশের চাকর, যাকে সে ওই বাড়িতেই খুন করেছে। সোহেলের বউকে দরকার পড়ল একসময় পলাশের। ছেলেটা রাজি ছিল না। সে আসলে জানত না, খিদে পেলে বাঘ নিজের পাছার চামড়া কেটে খায়, আর পলাশ তো নোংরা কুকুর।
নিজের লোকের বউকে ছাড়ার মতো নাকি সে? বেচারা মরল, বউটাও গেল। রূপকথা যেন খুব প্রফুল্ল এসব বলে। আর আখি? হ্যাঁ, মেয়েটার ওপর বেশ মায়া জন্মে গেছিল আমার। যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি। অন্তুর ঘাড়ে মোচড় মেরে উঠছিল অভ্যন্তরীণ উত্তেজনায়। গাঢ় স্বরে বলল, সোহান। এই গল্পে সোহান বলতে কারো অস্তিত্ব নেই, শুধুই বিভ্রান্তিকর একটা নামমাত্র, গল্প তৈরিতে ব্যবহৃত হয়েছিল। ধীরে ধীরে রূপকথার হাসি কমে আসছিল। সোহানের ব্যাপারে তুমি কি জানো? চাঁদনির দেবর জয় ওকে রাজনৈতিক দ্বন্দ্বে খুব অত্যাচার করেছিল। সেই সব আঘাত ক্যান্সারে পরিণত হয়। ওর চিকিৎসার জন্য শ্যামলা খালা জমি বন্ধক রেখেছিল কোনো হিন্দুর কাছে সম্ভবত। এটাও বানোয়াট গল্প, তাই তো? রূপকথা চুপ রইল ক্ষণকাল, এরপর বলল, আখির নাম আখি না। একটা সুন্দর আছে, ওই সুন্দর মেয়েটার মনে নেই আমার। ওর ভাই সোহান না হলেও ভাইও ছিল একটা, যার কাহিনী সোহানের কাহিনীর মতোই, তবে সত্যি। অন্তু মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করছিল। পিঠে ব্যথায় সোজা হয়ে বসা দায়, তার ওপর চাপা বিস্ময় শিরদাঁড়া টনটন করছিল। কিছুক্ষণ মেঝের দিকে ঝুঁকে বসে থেকে বলল, সালমাকে? রূপকথা পূর্ণ দৃষ্টি মেলে তাকায়, তুমি কখনো পতিতালয়ে যাওনি, না? ঘুরে দেখতেও যাওনি? যাইনি। ওখানে একটা সর্দারনী থাকে, যে মেয়েদের বেচাকেনা করে, কাস্টমার ধরে, মহল্লার সব মেয়ের দেখভাল করে, লেনদেন করে, মেয়ে জোগাড় করে এইসব। সালমা আমার বাবার দাসী। বাবার রেড লাইট আবাসিক হোটেলের সর্দারনী সে। অন্তু চোখ বুজে গায়ে শ্বাস ফেলল। সে আয়া ছিল আমাদের ভার্সিটির। সরি টু সে, কোনো ধরনই সবার ওপর খাটে না। ক্ষেত্রবিশেষ যে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের জন্য প্রযোজ্য হয়ে যায়। ঠিক তেমনি ভার্সিটির সব মেয়েই যেমন তোমার মতন না, আবার সব মেয়ে ওইসব বেশ্যাদের মতো না। সালমা খালার কাছে হলে থাকা মেয়েদের একটা জোট ছিল, যারা স্বেচ্ছায়, কোনো বিনিময় ছাড়াই দেহ বিলাতে আগ্রহী। যুবতী বয়স যাকে বলে আর কি। তাদের শরীরে জ্বলন কিছু কিছু পুরুষের চেয়েও বেশি। খারাপ লাগছে আমার কথা শুনতে? অন্তু চোখ বুজেই বলল, না। এজন্য সে আয়ার কাজ করত ভার্সিটিতে? বাবার দাসী, বোঝনি কথাটা? যেভাবে কাজে লাগাবে, লাগতে হবে তাকে। বাবার কাছে আসার আগে ৯০ দশকের যাত্রাপালার নাচনেওয়ালি ছিল, ওখান থেকে বাবা তুলে এনেছিল। অন্তু কেমন করে যেন চেয়ে রইল। রূপকথা কিছু একটা বুঝে স্লান হাসল, আমাদের অভিনয় নিয়ে ভাবছ? খুব নিখুঁত ছিল তাই না? আপনারটা বেশ কাঁচা ছিল, বাকিদেরটা ঠিকঠাক। এবার রূপকথার অভিব্যক্তি খুব রহস্যময় দেখাল। চোখ চঞ্চল হয়ে উঠল, এদিক ওদিক তাকাচ্ছিল বারবার। অন্তু কপালে আঙুল চেপে মাথা নিচু করে জিজ্ঞেস করল, কেন করেছেন এসব? পতিভক্ত স্ত্রী আমি, তার আদেশ এবং চাওয়া আমার ওপর অবশ্য পালনীয়। সে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি তার জন্য এটুক করতে পারব না? জমিটা একটা হিন্দুর ছিল। হিন্দু সেটা বন্ধক রেখে পলাশের কাছে টাকা নিয়েছিল চড়া সুদে। সেই টাকা শোধ করেনি, জমি পলাশের। লোকটা লোকজন ধরা শুরু করল। কিন্তু পলাশ সেখানে তার একটা আবাসিক হোটেল বানাবে ভেবেই হিন্দুকে টাকা ধার দিয়েছিল। হিন্দু কান্নাকাটি করলেই ছেড়ে দেবে সে? কিন্তু সবখানে জোরজবরদস্তি করতে নেই। রেপুটেশন বলতে একটা কথা আছে, সুতরাং গল্প বানাতে হল। এর মাঝে আখি মানে ওই মেয়েটার মার্ডার হয়ে গেল।
সবগুলি একটা জোড়াতালির গল্প বানাতে হয়েছিল। সেখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন। খুব কষ্ট করতে হয়েছিল। কতগুলো দিন সারা দিন ওই টিনের ঘরে থাকতে হয়েছে। রাত গভীর হলে তবে বাড়ি ফিরতে পেরেছি। অন্তু শ্বাস আটকে বসেছিল। দুনিয়াটা আসলেই বৈচিত্র্যময়। একটু ভুল বলেনি রূপকথা। তার পিঠের ব্যথা কমে গিয়ে মাথা ব্যথা প্রকট হচ্ছিল। হুট করে রূপকথা বলল, সেদিন রূপটপে তোমার কান্না, চিৎকার খুব করুণ ছিল। অন্তু পাথর হয়ে গেল যেন। রূপকথা অন্তুকে দেখে ঠোঁট কামড়ে হাসল। মেয়েটা হাসে বেশি, অথচ সেগুলো হাসি নয়, অন্য কিছু। বলল, এবার আমাকে খুব ঘেন্না লাগছে, তাই না? না, পুরোটা শুনিনি এখনো। মূর্তির মতো কঠিন অন্তুর মুখের অবয়ব। রূপকথা অবাক হল, ভ্রু জড়িয়ে ফেলল। অন্তু বলল, ওখানেই ছিলেন আপনি? তোমার বাবাকে সেবাও করেছিলাম, তিনি অবশ্য তখন বেহুশ ছিলেন। মেরে জ্ঞানহারা করে ফেলে রাখা হয়েছিল। অন্তুর বুকটা ছলাৎ করে ওঠে। কোথা থেকে যেন কঠিন এক দলা যন্ত্রণা এসে বোধহয় হৃদযন্ত্রের রক্ত সঞ্চালনে বাধা হয়ে দাঁড়াল। নিষ্পলক চেয়ে রইল ররিপকথার দিকে। অন্তু অনেকক্ষণ যাবৎ সোফায় হেলান দিয়ে বসেছিল চুপচাপ, নজর ছিল ছাদের দিকে। কাঁদেনি মেয়েটা, সমস্ত কলজে ছেঁড়া ব্যথাটুকু শোষণ করেছে নিজের মাঝে। নিজেকে আটকে রাখতে পারবে না এই ভয়ে আজ অবধি আব্বুর কবরখানা জিয়ারতে যায়নি। কি সব আব্বুর সাথেকার পুরনো স্মৃতি ভেতরটাকে ঝাঁঝরা করে তুলছিল। অন্তু জোরে শ্বাস নিয়ে এক লহমায় নিজের কাঠিন্যে ফিরে এলো। কেন করেছেন এসব? দীর্ঘ নীরবতা। গুমোট এক সন্ধ্যা। 5 জন নারী সামনাসামনি বসে আছে। শুধু ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে, সময় প্রবাহমান, সময় থামে না। সবার বাবা আমজাদ সাহেবের মতন হয় না, অন্তু। কিছু বাবা রাজন আজগরের মতোও হয়। আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো খুব অল্প বয়সে। স্নাতক শেষ করে ফিরলাম দেশে। বাবা ঢাকা থেকে ফিরল। রাতে ডেকে বলল, রূপ মামুনি আপনারে আর আমার কাছে রাখতে চাচ্ছি না। আমি বেশ লজ্জা পেয়ে গেলাম, আমি যাচ্ছি না কোথাও। বাবা হাসতে হাসতে বলল, কোথাও যেতে হবে না। শুধু তোকে নিজের কাঁধ থেকে ঝাড়তে চাইছি। এ পর্যায়ে মলিন হাসল রূপকথা, জানতে পারলাম, পলাশ ভাইয়ার সাথে বাবা বাঁধতে চায় আমাকে। পালাতে চেয়েছিলাম আমি। লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। বাবা কেন এমন চাইল জানো? বাবার ধান্দা সামলানোর ক্ষেত্রে বড় চাচার ছেলে পলাশ বাবার চেয়েও বেশি দক্ষ। আর তাকে হাতে রাখতে, সম্পত্তি নিজের রক্তের কাছে রাখতে সে নিজের ঔরসজাত মেয়েকে বলি দিতে পারে বাবা শখের সাথে। এই অবস্থায় তুমি হলে কি করতে অন্তু? বাবাহীন সন্তান আমি, এই পরিচিতিতে জীবন কাটিয়ে দিতাম। ওটা তো জার্জের পর্যায়ে চলে যেত। তুমি বাস্টার্ড বলে পরিচিত হতে। আপনার বাবার মতো বাবাকে বাবা মানার চেয়ে কি ভালো নয় আমি পিতৃপরিচয়হীন, অজন্মা হয়ে বাঁচব? উদাস হয়ে পড়ল রূপকথা, আমি পারিনি। বাবার স্বার্থপরতার কাছে মানসিকভাবে হেরে গেছিলাম। এরপর এই, তুমি আমার বাসররাতের গল্প শুনবে? অন্তু জবাব দিল না। রূপকথা সোফাতে শরীর এলিয়ে শাড়ির কুচি গুটিয়ে পায়ের ওপর পা তুলে বসল, দৃষ্টি ছাদে নিবন্ধ। এত সুন্দরী এই রূপকথা। তার ওপর এমন সাজসজ্জা। ঠিক যেন রাজকুমারী লাগছে। অথচ মুখটা স্লান এখন। পলাশ ভাইয়াকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা। সেখানে কাঁচা গোলাপের বাসর। বসে আছি আমি, মৃত্যুর অপেক্ষা করছি। পলাশ এলো।
হাতে অ্যালকোহল ভর্তি হিপ ফ্লাক্স। ফুলের ওপর ছেঁচড়ে আধশোয়া হয়ে পড়ল। দেরি করার সময় নেই তার। ঢকঢক করে খানিক গিলে একটানে আমার শাড়ির প্রান্ত ধরে টান দিল। শাড়ির পাড় ছিঁড়ে পলাশের হাতে চলে গেছিল, জানো? খুব শক্ত হাত, বুঝলে? অন্তু চুপচাপ তাকিয়ে রয় রূপকথার দিকে। মেয়েটা ছাদের দিকে তাকিয়ে কথা বলছে। স্যাডিজম বোঝো? স্যাডিস্ট না, ভয়াবহ মানসিক রোগ। সাধারণ পুরুষেরা নারীকে স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজেদের শারীরিক চাহিদা মেটায়। এই রোগে আক্রান্তরা কি করে জানো? অন্তু তাকিয়ে রইল। ধর্ষকামী হয়। অর্থাৎ সাধারণভাবে নারীদেহ ভোগ করে এরা সন্তুষ্টি পায় না। নারী শারীরিক যন্ত্রণায় যত বেশি চিৎকার করে, এদের কানে সেই চিৎকারের আওয়াজ, নারীর দেহের ক্ষত এবং মুখের করুণ কাতরতা এদেরকে যৌন সুখ দেয়। অর্থাৎ এরা নারী শরীরকে অমানসিক আঘাতের মাধ্যমে সুখ পায়। অন্তুর ভেতরটা অস্থির হয়ে উঠল। এই তৃপ্তিটা অন্তু সেদিন রুফটপে পলাশের মুখে দেখেছিল, যখন অন্তু কাঁদছিল। অন্তু অবাক হল। জয় অসংখ্যবার বলেছে, পলাশ পাগল, ওর মানসিক সমস্যা আছে, ও শালা সাইকো। জয় আমি সাধারণভাবে কঠিন সব সত্যি বলে বোঝার উপায় থাকে না। অন্তু কপাল চেপে ধরল। রূপকথা বলল, আমার শরীরে অনেক দগদগে দাগ আছে, দেখবে? অন্তু কিছুক্ষণ চুপ থেকে বলল, এরপর কি হয়েছিল? রূপকথা হাসল, বাসর হল। যা এতদিন অন্য সব মেয়েরা সেছে, তা আমি সইলাম। চাবুক দিয়ে পেটানো হলো আমাকে। আমার প্রতিটা আত্মচিৎকার পলাশের মুখে হাসি ফুটাচ্ছিল। একটা মজার কথা শুনবে, অন্তু? অন্তু তাকায়। রূপকথা হাসল, বাবা আমাদের বাসর ঘরের বাহিরে সোফায় বসে ড্রিঙ্ক করছিলেন। আমার চিৎকারে প্রতিটা ইটের গাঁথুনি কেঁপেছিল সেদিন। বাবা খুব শক্ত লোক, তাই না? বাবারা এমন হয়? অবিশ্বাস্য। অন্তুর মনে হল তার সাথে কিছুই হয়নি। এই দুনিয়ার কোপানলে সে পড়েইনি। উহু, জয় এমন নয়। জয় ঘৃণ্য, তবে তুলনায় গেলে জয় অনেক সুস্থ। জিজ্ঞেস করল, এরপর? আমাকে উল্টো করে শক্ত করে খাটের সাথে বাঁধল পলাশ দড়ি দিয়ে। অন্তু আর শুনতে চাইল না। তার ভেতরে অদ্ভুত ধরনের এক হিংস্রতা কাজ করছে, সাথে মেন্টালি ডিপ প্রেশার ফিল করছিল, শরীরটা অবশ হয়ে আসছে। রূপকথা থামল না, সারা পিঠে কোনো মাংসাশী প্রাণীর মতো কামড়েছিল পলাশ। যেন সে খুবলে মাংস খেতে চায়। আমার চিৎকার কমে আসলে তার আঘাত জোরালো হচ্ছিল। সে চিৎকার শুনে এবং আমার কান্নায় তৃপ্তি পাচ্ছিল। অন্তু হাত উঁচিয়ে ধরল। সে আর শুনতে চায় না, নিতে পারছে না। রূপকথা সোজা হয়ে বসল, তোমার মনে প্রশ্ন আসছে না? বাবা কি করে সহ্য করছিল? বাবারা আবার এমন হয় নাকি? অন্তু উঠে দাঁড়িয়ে পড়ল। সে আর নিতেই পারছে না। তার সামনে বাবা মানে আমজাদ সাহেব। এক ব্যক্তিত্ববান, গম্ভীর, কর্তব্যপরায়ণ, নিখুঁত মানুষ। অস্থির চিত্তে এদিক ওদিক তাকাল। ঘেমে উঠেছে শরীরটা। তার মনে হচ্ছিল সে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে, এসব বাস্তব হতে পারে না। হাত পা ঘষতে ঘষতে বসে পড়ল। রূপকথা একদম স্বাভাবিক, চোখে মুখে বরফের মতো শীতলতা। মনে হচ্ছে সে খুবই রিল্যাক্সে আছে। অন্তু বলল, আপনার তথাকথিত বাবা অর্থাৎ রাজন আজগরও পাগল? রূপকথা হেসে ফেলল, পেডোফিলিয়া বোঝো? বোঝান। আজ অনেক কিছু বোঝার আছে আমার। শিশু নির্যাতনের প্রবণতা, অর্থাৎ
যা পলাশ নারীর সাথে করে, বাবার তা ছোট্ট বাচ্চাদের সাথে করার নেশা আছে। পলাশ সেক্সুয়াল স্যাডিস্ট, বাবা পেডোফিলিক স্যাডিস্ট। অর্থাৎ এরা মানুষকে অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তি পায়। রিমি পাথরের মতো বসেছিল। এতক্ষণ সে যেন শুধুই ঠাকুরঘরে সাজিয়ে রাখা মূর্তি। নিঃশ্বাসও ফেলেনি বোধ হয়। এবার বিক্ষিপ্ত, এলোমেলো একটা শ্বাস ফেলল। পুরো বংশটাই পাগলের কারখানার শ্রমিক। অন্তু অনেকক্ষণ পর জিজ্ঞেস করল, এসব হয়েছে আপনার সাথে, আর আপনি কি করেছেন? করিনি বলছ? অনেক কিছু করেছি। আমি যা করেছি তা নিতে পারবে তো? আমি কি করেছি তা জানো তুমি? অন্তু স্থির চেয়ে থাকল। রূপকথা বলল, মানুষ ব্যথার কাছে খুব স্বার্থপর হয়ে যায় অন্তু। যে কোনোভাবে সে নিষ্কৃতি চায়। আমিও তাই চেয়েছি, তার জন্য এমন সব নোংরা কাজ করেছি যার ক্ষমা নেই। পলাশ যা বলতো শুনতে শুরু করলাম, শর্ত, সে আমার কাছে আসবে না। হাজার রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানোয়ার হয়ে গেছি অন্তু। কিচ্ছু মনে হয় না। শুধু মনে হয় আমার সাথে তো হচ্ছে না, আমি তো বেঁচে গেছি। শরীরের ব্যথাগুলো আর ওইসব নারকীয় রাত মনে পড়লে আমি আরেক পলাশ হয়ে যাই। নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে সব কবুল। অন্তু আন্দাজ করে ফেলল অনেক কিছুই। রূপকথা বলল, পলাশকে সুস্থ করার জন্য চেষ্টাও করেছিলাম জানো। নিজের রূপে এবং দেহে আকৃষ্ট করতে চাইতাম, যেমনটা স্বাভাবিক পুরুষেরা হয়। বাবা ঢাকায় থাকত। বাড়ি ফাঁকা। ওর চোখে পাগলামির নেশা দেখলে নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে ঘেঁষতাম, চুমু খেতাম, স্বাভাবিকভাবে উত্তেজিত করার চেষ্টা করতাম। কিন্তু দিন শেষে আরেকবার ওর পাগলামির শিকার হতে হতো। এমনও হয়েছে গতরাতে বেহুশ করে ফেলে রেখেছে আমাকে। আমি উঠতে পারছি না। নিজেই ডাক্তার এনে চিকিৎসা করিয়েছে। কাঁচা ঘা। তার ওপর সেই রাতে আবার ঝাঁপিয়ে পড়েছে। একটা পাগলের সাথে দিনের পর থাকতে থাকতে আর এইসব দেখতে দেখতে আমিও পাগল আর হিংস্র হয়ে উঠলাম। নিজের জায়গায় অন্য যে কোনো মেয়েকে ছেড়ে দিতে মন চাইত, তবুও নিজেকে বাঁচানোর লোভ সংবরণ করতে পারিনি। রিমির চোখ ভিজে উঠেছিল, হাত পা তোরতোর করে কাঁপছে। এবার টুপ করে পানি পড়ল কোলের ওপর। একটা মেয়ে হয়ে আরেক মেয়ের মুখে যা শুনছিল, সহ্য সীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল সব। অন্তু জিজ্ঞেস করল, আপনি সেদিন ওই বাড়িতেই ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল? রুফটপের পাশের ঘরেই ছিলাম। আনমনা হয়ে উঠেছিল রূপকথা। আর আখি? আখি না ওর নাম। ওই মেয়েকে যা করা হয়েছে এই বাড়িতে করা হয়েছে। পলাশও ভাগ পেয়েছিল শেষে। এখানে এসে। অন্তুর শরীরটা অসাড়ল হয়ে উঠল। তাদের কথা মাঝে বারবার নিস্তব্ধতা নেমে আসছিল, আবার শুরু হচ্ছিল। দাসী মহিলা দুটো স্বাভাবিক। খুব পরিচিত ঘটনাই বলছে রূপকথা। অন্তু চট করে একটা হিসেব মেলাল, দামি হিসেব। শাহানার জরায়ুতে টিউমার। সেই জানে এই অবস্থায় স্বামী সঙ্গে যায় না, মহিলারা পারে না। ডাক্তারের নিষেধ থাকে, তাছাড়া সহ্য না করতে পারার একটা বিষয় থাকে। হুমায়ুন পাটোয়ারির হাস্যোজ্জ্বল চেহারাটা মনে পড়ল অন্তুর। শরীরটা ঝিনিঝিন করে ঝাঁকুনি দিয়ে উঠল। চলবে।